ও যখন আমাকে বাচ্চা ছেলে বলে, ঠিক সেই সময় আমি ওর কানের লতিতে একটা কামড় দিই। এরপর দিশা আমার চুলগুলো ধরে টানতে লাগে। আমি কোনো উপায় না পেয়ে ওরে আরো শক্ত করে জড়াই ধরি। তারপর দিশা বলে যে, কুত্তা, এত শক্ত করে জড়াই ধরে আছিস কেন? আমি হাইসা বলি যে, আমার অনেক ঠান্ডা লাগতেছে জানিস। আর এর জন্য এক কবি বলছে যে, নিজের বউরে যদি শক্ত করে জড়াই ধরা যায় তাহলে নাকি আর ঠান্ডা লাগে না। ওই জন্য তোকে আমি এত শক্ত করে জড়াই ধরে আছি। দিশা বলে যে, হইছে, আর পাকনামি করা লাগবে না, এখন ঘুমা, অনেক রাত হইছে। তো আমি আমার বউ মানে দিশারে জড়াই ধরে ঘুমাই পড়ি। দিশা আমার বুকের বাঁ পাশে মাথা দিয়ে আছে। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে নিজের মধ্যে। এতদিনে নিজেকে অনেক বড় মানুষ মনে হইতেছে। একটা সময় আমরা দুইজনেই ঘুমাই পড়ি। এরপর সকালে যখন ঘুম থেকে উঠি তখন অনুভব করি কেউ একজন আমারে অনেক শক্ত করে জড়াই ধরে আছে। আমি আমার মুখটা বাঁ দিকে নিতেই আমার দুই ঠোঁট গিয়া সাদিয়ার কপালে পড়ে। মানে আমি না চাইতেও সাদিয়ার কপালে চুমু খাইয়া ফেলি। আমার লাইফের ফার্স্ট টাইম আমি কোনো মেয়ের চুমু খাই। অন্যরকম এক ভালো লাগা কাজ করতেছিল। তো এমন সময় আমার ঘড়ির দিকে চোখ যায়, দেখি সকাল 8টা বাজে। এইটা দেখা আমি বিছানা থেকে উঠার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না, কারণ দিশা আমারে অনেক শক্ত করে জড়াই ধরে আছে। তারপরেও আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তো কি আর করার, আমি আবারও দিশারে জড়াই ধরে ঘুমাই পড়লাম। ঘুমাইতেছিলাম এমন সময় আমারে দিশা বলে, এই আজম, ওঠ, অনেক বেলা হয়েছে তো। আমি ঘুমের ঘরে ওরে বলি যে, সর, আমারে জ্বালাস না, ঘুমাইতে দে। ও আমারে কন্টিনিউ ডাকতে থাকে। আমি ওর কথায় আর কোনো জবাব দিচ্ছি না, নিজের মতো করে ঘুমাচ্ছি। হঠাৎ খেয়াল করলাম আমার কানের কাছে অনেক মশার আওয়াজ। মশা যেভাবে গুনগুন গুনগুন করে গান গায় ওই রকম আওয়াজ আসতেছে। এরপর আমি বিরক্ত হইয়া বিছানা থাইকা উইঠা বসি। দেখি দিশা ফোনে মশার আওয়াজের টোন বাজাইতেছে আর মুচকি মুচকি হাসতেছে। এরপর আমি সুন্দরভাবে আমার এক হাত দিয়ে ওর দুই হাত ধরি। তারপর আমার অন্য হাত, মানে যে হাতটা আমার সবচাইতে বেশি ঠান্ডা ছিল, ওই হাতটা আমি ওর গালে চাইপা ধরি। এরপর জোরে করে একটা আম্মু বলে চিৎকার দেয়। আমি তো অনেক ভয় পাইয়া গেছি যে হইলোটা কি। তো এইভাবে দেখতে দেখতে আমাদের বিয়ের 3 মাস পার হয়ে যায়। প্রতিদিনের মতো আজকেও আমি মাঠে খেলতে আসছি। এমন সময় আমার এক ফ্রেন্ড আমার কাছে এসে বলে, তোরে কিছুদিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারতেছি না। আমি বলি যে, আরে বেটা, বল না, কি বলবি? আমার ফ্রেন্ড বলে যে, তোর ওই চাচাতো বোন আছে না, ওরে দেখতেছি কয়দিন ধরে জনির সাথে ঘুরতেছে অনেক। আমি অবাক হয়ে বলি, জনি মানে ওই বখাটে ছেলেটা? আমার ফ্রেন্ড বলে যে, হ্যাঁ, তুই যার কথা ভাবতেছিস ওই ছেলেটাই। আমি আমার ফ্রেন্ডে বলি যে, দিশা কেন ওর সাথে ঘুরতে যাবে? এইটা শুনে আমার ফ্রেন্ড বলে, সত্যি কথা বলতে দোস্ত, তোর বোন দিশা ওই ছেলের সাথে প্রেম করে। এইটা শুই না আমি আমার ফ্রেন্ডরে কি বলবো বুঝতেছি না, কারণ ও জানে না যে দিশা আমার বউ আর ওর সাথে আমার বিয়ে হয়েছে। এক কথায় আমাদের ফ্যামিলি মেম্বার ছাড়া কেউ জানে না যে দিশার সাথে আমার বিয়ে হয়েছে। আমি চুপ করে আসি দেখে আমার ফ্রেন্ড বলে যে, দোস্ত, তোর বোন প্রেম করতেছে সেটা তো বড় কথা না। বড় কথা হলো যে ওই ছেলেটা তো ভালো না, অনেক বাজে একটা ছেলে, অনেক মেয়ের সাথে রিলেশন করে। আমি আমার ফ্রেন্ডকে বলি যে, আমি তো জানি যে ওই ছেলে কেমন। তারপর আমি এক কথা দুই কথা করে এই টপিকটা চেঞ্জ করে দিই। মনে মনে ভাবি যে দিশা কেমনে একটা ছেলের সাথে রিলেশনে যাইতে পারে? ওর তো আমার সাথে বিয়ে হয়েছে, এরপরও কেন একটা ছেলের সাথে প্রেম করবে? সত্যি বলতে আমার ফ্রেন্ডের মুখ থেকে এসব কথা শুনে আমার অনেক খারাপ লাগতেছিল। এরপর আমি খেলাধুলা শেষ করে সন্ধ্যার পর বাসায় চলে আসে। বাসায় আইসা হাত মুখ ধুইয়া রুমে যাইয়া দেখি যে বই সামনে খুইলা রাইখা ফোন টিপতিছে। আমি ওরে বলি, ওই, তুই বই খুইলা ফোন টিপতিছিস কেন? এইটা শুইনা দিশা বলে, আমার লাইফ, আমার ফোন, আমার হাত, আমি টিপতেছি, তো তোর কি? তোর প্রবলেম কোথায়? আমার কি মানে? তুই ভুলে যাস না যে আমি তোর স্বামী আর তুই আমার বউ। দিশা হাইসা বলে যে, আমি কি তোরে স্বামী হিসাবে মানি আর না কখনো মানবো? আমি একটু ওর উপরে রাইগা বলি, মানিস না বললে হলো, কিছু বলি না দেখে যা ইচ্ছা তাই করে বেড়াবি। এইটা শুইনা দিশা বলে যে, আমি কি করলাম? আমি কি তোর মতো কারো গাছের আম, কারো গাছের জাম চুরি করে বেড়াই? আমি দিশারে বলি যে, দেখ, তুই বেশি বাড়াবাড়ি করিস না, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। দিশা বলে যে, আমি আবার কি বাড়াবাড়ি করলাম? আমি ওরে বলি যে, জনি কে?
জনির সাথে তোর কি সম্পর্ক? দিশা কিছু বলতেছে না, চুপ হয়ে আছে। কি হলো, এতক্ষণ তো অনেক বড় বড় কথা বলতেছিলি, এখন চুপ কেন? এইবার এটা শোনা দিশা বলে যে আমি জনিকে ভালোবাসি। এইটা শুই না আমার মাথা অনেক গরম হয়ে যায়। আমি ওর দুই হাত দেওয়ালের সাথে অনেক জোরে চাইপা ধরি। আমি ওরে বলি যে ভালোবাসিস মানে? দিশা বলে যে ছাড় আমাকে, আমার হাতে অনেক ব্যথা পাইতেছি। তো কি করব আমি? হ্যাঁ, তুই জানোস না তুই একটা বিবাহিতা মেয়ে? তুই কি আমাদের ফ্যামিলির কথা ভুলে গেছস? এইটা শুই না দিশা বলে যে তো কি হয়েছে? আমি কি আমার আম্মু আব্বুরে বলছিলাম বিয়ে দিতে? এইটা শুই না আমি ওরে ছাইরা দিই। আচ্ছা তোর যা ইচ্ছা, তোর যা মন চাই তুই কর। এইটা বইলা আমি ছাদে চইলা আসি। শীতের রাত, অনেক কুয়াশা পড়তিছে, কিন্তু আমারে একটুও ঠান্ডা লাগতেছে না। মন চাইতেছে ওই ছেলেরে যদি পাইতাম তাহলে কাইটা পুকুরের মাছরে খাওয়াইতাম। অনেক রাগ হইতেছে আমার। কেমনে পারলো দিশা অন্য একটা ছেলের সাথে রিলেশনে যাইতে? ওর কথা ভেবে আমি কখনো আমার স্কুলের কোনো মেয়ের সাথে কথাও বলি না। কত সুন্দর সুন্দর মেয়ে আছে আমাদের স্কুলে, কিন্তু আমি একবারও মনের ভুলে তাদের দিকে ঘুরেও তাকাই না। আমারই ভুল হয়েছে। আমিও যদি অন্য সবার মতো নিজের অধিকারটা বুঝে নিতাম তাহলে হয়তো দিশা এটা করতো না। আচ্ছা প্রেম করছিস, কর না, যখন ছ্যাঁকা খাবি তখন বুঝতে পারবি। তখন তো শেষমেশ আমার কাছে আসতে হবে তোকে। এসব ভাবতে ভাবতে রাত 11টা বাজা যায়। আমি আর ছাদে না থাইকা আমার রুমে চলে আসি। আইসা দেখি আমার বিছানায় 2টা কম্বল। এইটা দেখে আমি দিশারে বলি যে 2টা কম্বল কেন? ও বলে একটা আমার একটা তোর। আমি বলি যে এতদিন তো আমরা এক কম্বলের নিচেই থাকতাম, তাহলে আজকে 2টা কম্বল কেন? দিশা বলে যে তুই তো আগে জানতি না যে জনির সাথে আমার রিলেশন আছে, ওই জন্য জনি বলছিল যাতে তোর সাথে আমি অভিনয় করে চলি। আর এখন তো তুই সবকিছু যাই না গেছস, সেই জন্য অভিনয় করারও কোনো দরকার নাই। এরপর আমি ওর কোমরে হাত দিয়া ওরে আমার কাছে টাইনা নিয়ে আসি। তুই বাচ্চা একটা মেয়ে, এত বুদ্ধি আসে থেকে তোর মাথায়? দিশা বলে যে আজম ছাড় আমাকে, আমি কিন্তু চিৎকার করবো এবার। এইটা শুই না আমি বলি যে না, অনেক ছাড় দিছি তোকে, এবার আর ছাড় দিব না, এবার নিজের অধিকারটা নিজেই বুঝে নেব। এই বইলা আমি দিশারে এক ধাক্কায় বিছানায় ফেলা দিই। এরপর আমি ওর 2 হাতটা বিছানার সাথে চাইপা ধরি। দিশা বলে যে দেখ আজম, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। আমি যদি এইগুলা জনিরে বলি তাহলে জনি তোর কি হাল করবে তুই জানিস? এইটা শোনার পর আমার মাথাটা অনেক গরম হইয়া যায়। এরপর আমি দিশারে লিপ কিস করি। তো ওরে ছাড়ার পর দেখি ও কান্না করতেছে। আজম প্লিজ তুই আমার এত বড় সর্বনাশটা করিস না। ওর কান্না দেখা অনেক খারাপ লাগে আমার, কেন জানি নিজেরা অমানুষ মনে হইতেছে। এরপর আমি ওরে ছাইরা দিই। তারপর বলি যে দিশা দেখ, আমি এসব কিছু করতে যাই নাই, আমার মাথাটা অনেক গরম হয়ে গেছিল, তো ওই জন্য কি করছি না করছি কিছু বুঝতে পারি নাই। আমি অনেক সরি, আমারে প্লিজ মাফ কইরা দে, ঠিক আছে? তো দিশা কোনো উত্তর না দিয়ে খাটের এক পাশে গিয়া শুইয়া পড়ে। আমিও আর কথা না বাড়িয়ে খাটের অন্য পাশে গিয়া শুইয়া পড়ি। সকাল 7টায় ঘুম থেকে উঠা দেখি যে দিশা আমার পাশে নাই। আমি অনেকটা অবাক হই, কারণ দিশা কখনো এত সকালে ঘুম থেকে উঠে না। এরপর আমি হাত মুখ ধুয়ে প্রাইভেটে চইলা যাই। প্রাইভেট শেষে আমি বাসায় চলে আসি। বাসায় ঢুইকা দেখি সবাই একসাথে দাঁড়ায় আছে। আমি একটু খেয়াল করে দেখলাম যে আমার আব্বু আছে, আর আমার আব্বুর হাতে একটা বেতের লাঠি। আমি কিছু বুঝে ওঠার আগে আমার আব্বু আমারে মাইর শুরু করে। আমি বলি যে আব্বু তুমি আমারে মারতিছো কেন? এই বইলা আমি আব্বু লাঠিটা ধইরা ফেলি। আব্বু বলে যে তোর এত বড় সাহস, তুই আমার লাঠি ধরস? তুমি কেন আমারে মারতিছো এটা জানার অধিকার তো আমার আছে, তাই না? আব্বু বলে যে তোর বিয়ে হওয়া 3 মাস হইল না, তুই বউয়ের গায়ে হাত তুলস, মুখের ভাষা খারাপ করে গালি দিস। তোর এত বড় সাহস, তুই আমার দিশা মামুনির গায়ে হাত তুলস আর গালি দিস? তোরে আজকে আমি মেরেই ফেলবো। আমার আর বুঝতে বাকি রইল না যে আব্বু আমারে কেন মারতিছে। আমার চোখ দিয়ে পানি পড়তিছে, কিন্তু আমি কিছু বলতেছি না। আম্মু, চাচি, দিশা সবাই আমার মার খাওয়া দেখতেছে। বাড়ির সবাই আব্বুকে দেখে অনেক ভয় পায়, তাই কেউ কিছু বলতে পারতেছে না। আব্বু আমাকে অনবরত মারতে আছে। আমি খেয়াল করে দেখলাম যে আম্মু আর চাচির চোখে পানি। বুঝতে পারতেছি যে তাদের অনেক কষ্ট হইতেছে, কিন্তু কিছু করতে পারতেছে না। এরপর থেকে তুই যদি দিশারে কিছু বলস তাহলে তোকে মেরেই ফেলবো। এইটা বইলা আব্বু লাঠিটা ফেলা দেয় ফ্লোরে। আর হ্যাঁ, আজ থেকে তুই আর দিশা আলাদা ঘুমাবি। আগে যেভাবে ঘুমাইতি এখন ঠিক সেভাবে ঘুমাবি। আমি কোনো কথা বললাম না, শুধু চুপচাপ নিচের দিকে তাকায় আছি। আমি ভাবতেছি যে এমন ভাবে তো রাখাল গরুরেও কখনো মারে না,
কিন্তু আজ আমাকে আব্বু মারলো, তাও আবার জীবনের প্রথম আব্বুর কাছে মার খাইলাম। কত বিচার আসছে আমার নামে, কত কি করছি আমি, কিন্তু আব্বু কখনো আমারে মারে নাই, কখনো আমার গায়ে হাত তোলে নাই। আজ প্রথম আমার গায়ে হাত তুললো। তাহলে ভাবুন দিশা আমার নামে কত কি লাগাইছে আব্বুর কাছে। এরপর আব্বু রুমে চইলা যায়। ঠিক তখনই আমার আম্মু আর আমার চাচি দৌড়ে আমার কাছে চইলা আসে। আম্মু কান্না করে বলে যে আব্বু অনেক ব্যথা পাইছো। আমি বলি যে যখন আমার মারতেছিল তখন তো কেউ আসলা না। এইটা শুনে আমার চাচি বলে যে তুমি তো জানো বাবা, আমরা তোমার আব্বুকে দেখে কতটা ভয় পাই। এরপর আমি কিছু না বইলে আমার রুমে চইলা আসি। আসার সময় দেখলাম যে দিশা মুচকি মুচকি হাসতেছে। অনেক রাগ উঠতেছিল আমার দিশার উপর। আব্বু আমারে মারছে এর জন্য না, দিশা আমার নামে আব্বুর কাছে মিথ্যা মিথ্যা কথা বলছে এর জন্য। আমার সব সহ্য হয়, কিন্তু আমার নামে কেউ মিথ্যা কথা বললে আমার একদমই সহ্য হয় না। সারা শরীর অনেক ব্যথা করতেছে, সেই জন্য আমি একটা ব্যথার ওষুধ খাই। সারাদিন রুমের মধ্যেই ছিলাম। আম্মু চাচি অনেক ডাকাডাকি করছে, কিন্তু আমি রুমের দরজা খুলি নাই। রাত প্রায় এখন 11টা। বাসার সবাই ঘুমাই গেছে, শুধু আমি বাদে। আমি আমার রুমের দরজাটা খুইলা আমাদের স্টোর রুমে চলে যাই। তারপর আব্বু আমারে যে লাঠিটা দিয়া পিটাইছে ওইটা নিই, ওইটাই ভালোভাবে তেল মালিশ করি। দিশার রুমের সামনে যাইয়া দেখি দিশার রুম লক করা ভিতর থেকে। ওর রুমে ঢোকার এখন একটাই উপায়, বেলকনি দিয়ে ঢুকতে হবে। আমি কিছু না ভাইবা আমার বাড়ির বাহিরে চলে আসি। তারপর পাইপ বেয়ে বেয়ে দিশার রুমের বেলকনিতে চলে আসি। শরীরে অনেক ব্যথা, কিন্তু আমার তো দিশার রুমে যেভাবে হোক ঢুকতে হবে, আমার প্রতিশোধ নিতে হবে। অবশেষে আমি দিশার রুমে ঢুইকা পড়ি।